লালবাগ জোনের ডিসি অফিসে নিয়ে আমাকে 3 ঘন্টা ওইখানে আটকে রেখেছিল। আটকে রেখে মেন্টালি ফিজিক্যালি টর্চার করতে থাকে এবং বিভিন্নভাবে আমাকে জিজ্ঞেস করতে থাকে যে এই আন্দোলন কিভাবে পরিচালিত হচ্ছে, এই আন্দোলনে ফান্ডিং কারা করছে, এই আন্দোলনের নেতৃত্বে আমরা কিভাবে আসছি, এই আন্দোলনের সাথে আরও কারা জড়িত, এই সকল প্রশ্ন। আমি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিলাম না বিধায় তারা টর্চারের মাত্রা বাড়িয়ে দেয়। এক পর্যায়ে যখন আমি জ্ঞান হারালাম তখন তারা আমাকে আবার চোখ বেঁধে সম্ভবত কোথাও যেন নিয়ে গিয়েছে। তখন আমার যখন জ্ঞান ফিরে আমি একটা অন্ধকার সেলে নিজেকে আবিষ্কার করি, খুবই নোংরা, অপরিষ্কার, যেখানে কোনো আলো বাতাস ছিল না, প্রবেশের সুযোগ ছিল না। উপরে একটা সিলিং ফ্যান দেখা যাচ্ছিল আর হচ্ছে একটা নোংরা টয়লেট ছিল। আমি সেখানে তখন জ্ঞান ফিরে যখন আমি পানি চেয়েছিলাম, চিৎকার চেঁচামেচি করে কারো সাড়া পাওয়া যাচ্ছিল না। তুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক না, তোকে দেখে নেব, তোর জন্য এমন ব্যবস্থা করতেছি, তোকে যদি নিয়ে কেউ নিউজ করে সেক্ষেত্রে তাকেও তো গায়েব করবো, আর তোর লাশ এমনভাবে গায়েব করবো যেন খুঁজে না পাওয়া যায়, টুকরো টুকরো করে ফেলা হবে, একদম এমনভাবে আমাকে হুমকি দেওয়া শুরু হচ্ছে। নির্বাচন না হওয়ার কি কোনো আশঙ্কা দেখেন? নির্বাচন না হওয়ার আশঙ্কা থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে আমার যেটা ফিল্ড অ্যানালাইসিস সেই অনুযায়ী এখন জরুরি ভিত্তিতে নির্বাচন প্রয়োজন। কারণ অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট চেষ্টা করেছে দেশকে অরাজক অবস্থা থেকে স্টেবল করার জন্য। তো এই মুহূর্তে যেহেতু আমাদের দেশ স্টেবল হয়ে গিয়েছে, তো আমি চাই যে খুব শীঘ্রই নির্বাচন হোক এবং নির্বাচিত সরকারের মাধ্যমে আমাদের যে সকল সংস্কার প্রস্তাবনা ছিল সে সকল প্রস্তাবনাগুলো যেন দ্রুত কার্যক্রম করা চালু হতে পারে। আপনি গুম হয়েছিলেন, এর বিচার কি আপনি পাবেন বলে মনে করেন? অবশ্যই বলে মনে করি, কারণ রিসেন্টলি আপনারা দেখেছেন যে প্রশাসনের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা যারা গুম খুনের বিষয়ে অভিযুক্ত ছিল তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্টে উঠিয়ে বিচার করেছে। এবং রিসেন্টলি গত 17ই নভেম্বর জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে 2000 মানুষজন শহীদ হয়েছে, প্রায় 40,000 মানুষজন আহত, নির্বিচারে প্রায় 20,000 মানুষজন কারাবন্দী ছিল। তাদের যে অভিযোগ শেখ হাসিনার প্রতি, সে বর্তমানে পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে আসে, তার বিচার তো অবশ্যই হওয়া উচিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিচারও নিশ্চিত করেছে, ফাঁসির রায় দিয়েছে। এটাকে আমরা স্বাগত জানিয়েছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। এখন আমরা চাই যে অতি দ্রুত তার ফাঁসির রায় কার্যকর হোক, দেশে তাকে যে কোনো মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হোক। এবং যেহেতু তাদের বিচার কার্যক্রম হয়েছে এবং আমি যেহেতু অভিযোগ রিসেন্টলি জমা দিয়েছি, আমারটাও বিচার সুনিশ্চিতভাবে হবে এবং সেরা একটি বিচার হবে যেটা উদাহরণ হয়ে থাকবে দেশবাসীর কাছে। এমন একটা বিচারই আমি আশা করি। আপনাকে কিভাবে গুম করেছিল আর কিভাবে গুম থেকে উদ্ধার হলেন? তখন আন্দোলনের প্রাইমারি স্টেজটা মাত্র পার হয়েছে। আমরা আমাদের বাংলা ব্লকের কর্মসূচি থেকে সরে গিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছিলাম। সেটা ছিল 18 জুলাই। তার আগে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ আমাদের উপর হামলা চালায়, সেখানে আমি গুরুতরভাবে আহত হই এবং আমাকে নিয়ে একটা গুজব ছড়ায় যে আমি মারা গিয়েছি। ফলে আন্দোলনটা একটা নতুন গতি লাভ করে ওইটাকে কেন্দ্র করে। তো সারা দেশের মানুষজন এরকম নির্বিচারে হত্যা তীব্র নিন্দা জানাতে থাকে এবং সংগঠিত হতে থাকে যে এর একটা বিহিত করতে হবে অবশ্যই। এরপর 18 জুলাই যখন আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক দেই 17 জুলাই সন্ধ্যাবেলা থেকে, তখন আমাদের পরিকল্পনা হয় যে আমরা চানখারপুল মোড়ে আমি অবস্থান নেব এবং আমার শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থীরা থাকবে এবং সাথে বেগম বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীরা থাকবে। আর আমাদের কোঅপারেট করবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশ হল এবং শহীদুল্লাহ হল। যেহেতু 17 জুলাই হল ফাঁকা হয়ে গেছিল, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাপোর্টটা আমরা পাই নাই বিধায় তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এখানে যেহেতু হাজী সেলিমের এবং তার সন্তানের ক্যাডার বাহিনীরা এখানে আক্রমণ চালাতে পারে এবং যেহেতু নারী শিক্ষার্থী পরিমাণ উপস্থিতি বেশি থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ভিন্ন একটা চিন্তা করি যে এই স্যাবোটাজটাকে কিভাবে এবং শিক্ষার্থীদেরকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, আন্দোলন পরবর্তীতে আরও কন্টিনিউ করা যেতে পারে। এক্ষেত্রে সিদ্ধান্ত হয় যে তখন আমার সাথে
বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই, যিনি তৎকালীন অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তিনি আমাকে বললেন যে তোমরা তাহলে লোকেশন চেঞ্জ করতে পারো। তখন আমি সাথে সাথে সিদ্ধান্ত নিলাম যে হচ্ছে আমরা আজিমপুর চৌরাস্তায় কমপ্লিট শাটডাউন বাস্তবায়নের উদ্দেশ্যে অবস্থান গ্রহণ করব। আমি সাথে সাথে ইডেন কলেজ, আজিমপুর মহিলা স্কুল অ্যান্ড কলেজ, বিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, হাজারীবাগ সরকারি কলেজ, যার সাবেক পূর্ব নাম বেগম শহীদ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি কলেজ, মানে কি একটা অবস্থা দেখেন। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনা তার পরিবারকে এমনভাবে উপস্থাপন করেছে, তারাই সব কিছু। আমরা সাধারণ জনতা এই দেশে ভেসে আসছি। তো রিসেন্টলি তার কলেজটার নাম চেঞ্জ হয়েছে আমার আবেদনের প্রেক্ষিতে। তো ওই কলেজের সিদ্ধান্ত, ওই কলেজের শিক্ষার্থীরা এবং আমরা একত্রিত হয়ে সেখানে অবস্থান কর্মসূচির জন্য আমি যখন ওইখানে পৌঁছানোর চেষ্টা করছিলাম, তখন আমাকে যারা আমার পূর্বে অবস্থান নিয়েছিল তারা আমাকে ফোন দিয়ে সাবধান করতে থাকে যে ভাই একটু সাবধানে থাকেন, এখানে লীগের লোকজনকে দেখা যাচ্ছে যে সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে। তো ফোনটা এমন মুহূর্তে আসে তখন আমি আজিমপুর চৌরাস্তায় পৌঁছে গেছি, আর ওই সময়ই ফোনটা আসছে, আর ওই সময় আমাকে তারা চিনে ফেলে এবং তারা আমার উপরে অ্যাটাক করে বসে। সেখানে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ তো ছিলই, এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠন সহ ভাড়াটে খুনিরাও ছিল তাদের সাথে। তো তারা আমাকে এমন নির্মমভাবে নির্যাতন করে, হকি স্টিক, ক্রিকেট স্টাম্প, রড, পাইপ, বাঁশ দিয়ে প্রায় রাস্তায় ফেলে বেধড়কভাবে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো পিটায় আমাকে। এরপরে এক পর্যায়ে আমি জ্ঞান হারাই। জ্ঞান হারানোর পর তারা পুনরায় আমাকে পানি দিয়ে জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরে আবার এক দফা নির্যাতন করা শুরু করে এবং এক পর্যায়ে তারা সাদা পোশাকধারী কয়েকজনের হাতে আমাকে তুলে দেয় যে এই একজন সন্ত্রাসী এখানে আমাদেরকে আক্রমণ করতে আসছিল। অথচ তখন আমার গলায় আমার কলেজ আইডি কার্ড ঝুলানো। তারা সেটাকে সাথে সাথে টান দিয়ে ছিঁড়ে ফেলে দূরে ফেলে দেয়। তো পরবর্তীতে আমি আর আমার আইডেন্টি কনফার্মেশন দেখাইতে পারছিলাম না পুলিশের কাছে বা যারাই ছিল ওইখানে। তো যমুনা টিভি এক সাংবাদিক ওইখানে ছিল, তাকে আমি বললাম যে ভাই দেখেন এটা তো অন্যায় হচ্ছে, আপনি এটাকে একটু কাভারেজ দেওয়ার চেষ্টা করেন। তো পরবর্তীতে তিনি কি করছেন আমি আর সেটা জানি না, তো আমাকে সাথে সাথে চোখ বেঁধে ফেলে এবং সম্ভবত 5টা মিনিট গাড়িটা রানিং হয়। আজিমপুর থেকে যেহেতু 5 মিনিট দূরত্বে ঢাকেশ্বরী মন্দির এবং সেখানে ডিসি অফিস রয়েছে, আর 5 মিনিট দূরত্বে কিন্তু আবার হচ্ছে বিজিবি অফিসও রয়েছে। তো সম্ভবত আমার আনুমানিক আইডিয়া ডিসি অফিসে নিয়ে আমাকে, লালবাগ জোনের ডিসি অফিসে নিয়ে আমাকে 3 ঘন্টা ওইখানে আটকে রেখেছিল। আটকে রেখে মেন্টালি ফিজিক্যালি টর্চার করতে থাকে এবং বিভিন্নভাবে আমাকে জিজ্ঞেস করতে থাকে যে এই আন্দোলন কিভাবে পরিচালিত হচ্ছে, এই আন্দোলনে ফান্ডিং কারা করছে, এই আন্দোলনের নেতৃত্বে আমরা কিভাবে আসছি, এই আন্দোলনের সাথে আরও কারা জড়িত, এই সকল প্রশ্ন। আমি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিলাম না, বিধায় তারা টর্চারের মাত্রা বাড়িয়ে দেয়। এক পর্যায়ে যখন আমি জ্ঞান হারালাম তখন তারা আমাকে আবার চোখ বেঁধে সম্ভবত কোথাও যেন নিয়ে গিয়েছে। তখন আমার যখন জ্ঞান ফিরে আমি একটা অন্ধকার সেলে নিজেকে আবিষ্কার করি, খুবই নোংরা, অপরিষ্কার, যেখানে কোনো আলো বাতাস ছিল না, প্রবেশের সুযোগ ছিল না। উপরে একটা সিলিং ফ্যান দেখা যাচ্ছিল, আর হচ্ছে একটা নোংরা টয়লেট ছিল। আমি সেখানে তখন জ্ঞান ফিরে যখন আমি পানি চেয়েছিলাম, চিৎকার চেঁচামেচি করে কারো সাড়া পাওয়া যাচ্ছিল না। সেখানে কোনো ঘড়িও ছিল না যে সময় কতক্ষণ যাচ্ছে। আমি শুধু প্রহর গুনতেছিলাম যে কখন আমার জন্য পানি আসবে বা খাবার আসবে বা আমাকে চিকিৎসা সেবা দেওয়া হবে কখন। কিন্তু আমি কোনো মানবাধিকার, যেটা পাওয়া উচিত মানবাধিকার আইনে, আমি কোনো ধরনের সেবা তাদের পক্ষ থেকে পাইনি যারা আমাকে তুলে নিয়ে গিয়েছিল ওই সময়। তো সেখানে সম্ভবত আমার আনুমানিক ধারণা 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মতো আমাকে আটকে রাখা হয় এবং বেধড়কভাবে নির্যাতন করা হয়। আমার যৌনাঙ্গে স্টিলে পাইপ দিয়ে বাড়ি দিয়ে আমাকে স্থায়ীভাবে অক্ষম করে দেওয়ার চেষ্টা করে তারা। আমি কেন তাদেরকে ইনফরমেশন দিই না, তারা আমার ফ্যামিলিকে নিয়ে হুমকি ধমকি দেওয়া শুরু করে এবং আমার সম্পর্কে তারা খুবই বাজেভাবে গালাগালি করে শুরু করে যে তুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক না, তোকে দেখে নেব, তোর জন্য এমন ব্যবস্থা করতেছি, তোকে যদি নিয়ে কেউ নিউজ করে সেক্ষেত্রে তাকেও তো গায়েব করবো, আর তোর লাশ এমনভাবে গায়েব করবো যেন
খুঁজে না পাওয়া যায়, টুকরো টুকরো করে ফেলা হবে একদম, এমনভাবে আমাকে হুমকি দেওয়া শুরু হচ্ছে। আর যেহেতু আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলাম তখন, ঘোষিত না আর কি, ভারপ্রাপ্ত সমন্বয়ক দেওয়া হয়েছিল তখন আমাকে, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টেবল কাউকে পাওয়া যাচ্ছিল না, আসিফ মাহমুদের বা নাহিদ ইসলামের কাছাকাছি কেউ তখন ছিল না জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তো আমাকে তারা কাছাকাছি পেয়ে আমার উপরে তারা ভারপ্রাপ্ত দায়িত্ব অর্পণ করে। পরবর্তীতে যখন 3 তারিখ কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি বর্ধিত হয়, তখন আমাকে লিখিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয় ঘোষিত হয়। তখন এটা আমি জানতাম না, তখন আমি জেলে ছিলাম। তা আমি পূর্বের ঘটনায় ফিরে আসি। একটা সময় জীবন ধারণের জন্য ওই সময় আমি যখন পানি পাচ্ছিলাম না, তখন ওই নোংরা একটা টয়লেটে, যেখানে আপনারা জানেন যে ইন্ডিয়াতে সাধারণ মানুষজন হচ্ছে, আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র ইন্ডিয়া, সেখানে সাধারণ মানুষজন খোলা স্থানে টয়লেট মলত্যাগ করে। তো ওই ধরনের যে অস্বাস্থ্যকর জায়গা, সেটার থেকে অস্বাস্থ্যকর জায়গাটা ছিল ওইখানে, ওই টয়লেটটা। তো সেখান থেকে পানি নিয়ে আমাকে খেয়ে বেঁচে থাকতে হয়েছিল জীবন ধারণের জন্য। কতটা ভয়াবহ নির্যাতন চালাইছিল আমার উপরে তারা, এটার মাত্রা এতটাই তীব্র ছিল যে এটাকে এখন আমার মনে আসলেও আমার মনে এখনো ভয় কাজ করে। আমি এখনো আতঙ্কিত বোধ করি যে আমার জীবন, আমি কিভাবে বেঁচে আসলাম ওইখান থেকে। এক পর্যায়ে তারা হাজির হয় যে তোকে একটা মামলার আসামি করা হবে, তুই যদি সেখানে রাজি থাকিস তাহলে তোকে কোর্টে তোলা হবে এবং রিমান্ড আবেদন করা হবে 7 দিনের জন্য। আমি বললাম যে কেন, আমি তো কোনো অন্যায় করিনি, আর মামলার কাগজটা আমি দেখতে চাইলাম যে কি ধরনের মামলা দিবেন আপনারা। তখন তারা আমাকে বলল যে আজিমপুরে পুলিশের ওপর হামলা, অগ্নিসন্ত্রাস, বিস্ফোরক আইন, এসব নানাবিধ 12-13টা ধারায় আমাকে মামলার আসামি দেখানো হবে বলে আমাকে বলে তারা।